আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফারিয়া শারমিন। ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তার লিভার ও কিডনি সহ বাকি সব নিয়ন্ত্রণে রয়েছে। ওষুধেও তা রেসপন্স করছে। দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পরে সব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, ফ্লাই করার উপযুক্ত হওয়ায় দুই দেশের হাসপাতালের পরামর্শক্রমেই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেয়ার উদ্দেশ্যে দুপুর 1:15টায় এভার কেয়ার হাসপাতাল ছাড়ে অ্যাম্বুলেন্স বহর। এরপর 1:45টার দিকে ঢাকা ত্যাগ করে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে হাদির শারীরিক অবস্থা নিয়ে বিমানবন্দর গেটে সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফ করা হয়। এতে বলা হয়, গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া লিভার ও কিডনি সহ ওসমান হাদির বাকি সব নিয়ন্ত্রণে রয়েছে। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন। এ সময় সবার দোয়ায় ওসমান হাদির ফিরে আসার প্রত্যাশা করে সাইদুর রহমান বলেন, তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি সাহায্য করেন, অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেলে জরুরি অপারেশন শেষে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় এই জুলাই যোদ্ধাকে। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে। আগামী নির্বাচনে জয়ী হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। জানাচ্ছেন রুদ্র রফিক। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোসর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি দল জনগণকে ধর্মীয় প্রলোভন দেখাচ্ছে। শান্তিপূর্ণ পথে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। কোথায় ছিলেন 1971 সালে? আমাদের যুবকদের, ছাত্রদের ধরে ধরে খুন করা হচ্ছিল, আমাদের মা বোনকে নিপীড়ন করা হচ্ছিল, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। কোথায় ছিলেন আপনারা তখন? নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আসুন শান্তিপূর্ণ উপায়ে আমরা সেই নির্বাচনের পথে এগিয়ে যাই। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং এদেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরেও পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, নির্বাচনের পরে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। 24 জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে।
আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। একটি গোষ্ঠী বিএনপিকে ঘিরে নানা মিথ্যাচার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 25 ডিসেম্বর স্বাধীনতা আর গণতন্ত্রের পতাকা নিয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন। ইনশাআল্লাহ 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। রুদ্র রফিক, RTV, ঢাকা। ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। সকালে রাজধানীর গুলশানে ইউথ ভোটার কর্মসূচি উদ্বোধনে সব মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই মন্তব্য করে সিইসি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতো নির্বাচন হবে। নাজমুল হুদা রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে ইউথ ভোটার অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। অনুষ্ঠানে আগামী নির্বাচনের আদলে ডামি ভোট কেন্দ্র নির্মাণ করে ভোটিং কার্যক্রমে অংশ নেন তরুণ ভোটাররা। এ সময় নির্বাচনে নিরাপদ পরিবেশের দাবি করেন তারা। আমরা চাই যে একটা উৎসব মুখর অবস্থায় আমাদের জাতীয় নির্বাচনটা হোক। যদি এভাবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে আমরা ভোট দিতে পারবো বা অংশগ্রহণ করতে পারবো। প্রতিটা মানুষের ভোটিং গুরুত্বপূর্ণ, এমন না যে খালি শুধু একটা স্পেসিফিক প্রজন্মের ভোটকে বেশি গুরুত্ব দিতে হবে অন্য একটা প্রজন্মের থেকে। ভোটটাকে সার্বজনীন হতে হবে। নির্বাচন নিয়ে যত ধরনের দুশ্চিন্তা থাক তা মাথা থেকে ঝেড়ে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সিইসি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগামী নির্বাচনে তরুণদের পাশে চেয়ে সিইসি বলেন, তারুণ্যের শক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াস, তোমাদের যে এনার্জি, এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। বাংলাদেশ গণতন্ত্রের ট্র্যাকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। Bangladesh is bucking the trend of global backsliding on democracy. নাজমুল হুদা, RTV, ঢাকা। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে ডাকসুর নেতৃবৃন্দ। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। এদিকে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গ্রেফতারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। ডাকসুর সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ে নেমে ছাত্র জনতা দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর হাইকোর্ট মাজারের সামনে আসলে আবারও পুলিশের বাধার মুখে পড়লেও সেখানেও ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান তারা। পরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 3 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার, সে আজকে একটা মন্তব্য করেছে। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান আগামী 72 ঘন্টার মধ্যে হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি দেন। 72 ঘন্টার মধ্যেই
ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হাদির উপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কোনো কিছু কিন্তু নিশ্চিত না, পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবির একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে। যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় পল্টন মডেল থানার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পাঁচ দিনের রিমান্ডে বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীর। উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে রোববার দিবাগত রাত ২:৩০টার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ ৪ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। মামলাটির অভিযোগে নাম আসা অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। রাজনৈতিক পরিবেশ ঠিক আছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনও অর্থ মন্ত্রণালয় কোনো চাহিদা দেয়নি, যখনই দিবে তা অনুমোদন করা হবে। সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির বিদেশে চিকিৎসার বিষয়ে যে খরচ হচ্ছে তার চাহিদা অনুযায়ী অর্থ মন্ত্রণালয় দিচ্ছে। সাউথ কোরিয়া থেকে কম দামে LNG আমদানি করা হচ্ছে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। না, রাজনৈতিকটা আমি মনে করি কনজেনিয়াল, কারণ রাজনৈতিকরা ওরা বলছে আমরা ইলেকশন করবো, কেউ তো বলে না শিডিউলের ব্যাপারে। দেখবেন সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে। এটি তো একটা প্রমাণ যে ওরা বলে না যে এত তারিখে কেন করলেন, এত তারিখে কেন করলেন। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ ৩ জনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন অভিযুক্ত ফয়সাল করিম, মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমা। এর আগে আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। গেল 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সহ অন্য ঘাতক। স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিকেলে জাতীয় শহীদ মিনারে হাদির হত্যা চেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন নাহিদ। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতের দালালি করে আওয়ামী লীগ টিকতে পারেনি, আগামীতেও কেউ টিকতে পারবে না। 25 ডিসেম্বরের মধ্যে খুনিদের ভারত যদি হস্তান্তর না করে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশকে যারা ভারতের গোলাম বানাতে চায় তারাই হাদির উপর হামলা করেছে। এ সময় বক্তারা হাদির সুস্থতা কামনা করেন। মহান বিজয় দিবস কাল।
জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শিল্পীর রং তুলির আঁচড়ে স্মৃতিসৌধ এলাকা সেজেছে বর্ণিল সাজে। সৌন্দর্য বর্ধনে রোপণ করা হয়েছে বাহারি জাতের ফুলের চারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভারের আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালে জাতির গৌরবোজ্জ্বলতম দিন মহান বিজয় দিবস। একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিতে জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত 6 নভেম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় স্মৃতিসৌধের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণের পাশাপাশি রং বেরঙের আলোকসজ্জায় প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধকে। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই স্মৃতিসৌধে কাজ করছেন শ্রমিকরা। ধোয়া পাগলা মশামশি যা আছে গাছের পাতা ফুতা উঠা সব উঠাই ফেলাইছি। প্রতি বছরই আমরা এখানে কাজ করি, আর এখানে কাজ করলে আমাদের খুব ভালো লাগে এবং গৌরব করি আমরা এখানে কাজ করে আমরা অনেক মজা পাই। আমরা প্রতি বছর এই স্মৃতিসৌধে লাইট লাগাই। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীন করার পিছনে যাদের অবদান, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ সহ সর্বস্তরের স্বাধীনতা প্রেমী। সাকিব আল হাসান, RTV। দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহের ভয়াবহ অভিযোগ পেট্রো বাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, মিল মওকুফ, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল প্রদানে দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এদিকে প্রায় 2 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া দুদকে NBR এর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের 17 কর্মকর্তার সম্পদের তথ্য যাচাই বাছাই করছে সংস্থাটি। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক পেট্রো বাংলা, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ, পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা মাত্র প্রাথমিক পর্যায়ে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অপরাধের গভীরতা, নৃশংসতা ও সামাজিক প্রত্যাশা বিবেচনায় তাদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জিএম মাহমুদের রিপোর্ট। 24 জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সমস্ত বিচারিক প্রক্রিয়া শেষে গত 17 নভেম্বর মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল 1। রায়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একীভূত করে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য 2 অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাত সাক্ষী হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করাতে আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। এর ধারাবাহিকতাই রাষ্ট্রপক্ষের এ আপিল। এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে, এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। আইন অনুযায়ী এ ধরনের আপিল 60 দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে বলেও জানান প্রসিকিউটর গাজী তামিম। আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই
অ্যাপিলেট ডিভিশন এই অ্যাপিলটি নিষ্পত্তি করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2A জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায়ও নেওয়া হয় সাক্ষ্য। এছাড়া ট্রাইব্যুনাল 1A রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির কারণে গেল 3 বছরে দেশে 90 লাখ মানুষ দরিদ্র হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। তারা জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে দারিদ্র্য সীমার নিচে থাকা জনগোষ্ঠীর অবস্থা আরও ভয়াবহ হবে। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, এত রক্ত ঝরার পরও বৈষম্য বেড়েছে। এদিকে ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দিন দিন ব্যয়ের চেয়ে অভ্যন্তরীণ আয় কমছে, এতে বাড়ছে সরকারের ঋণের বোঝা। 2022 সালে দেশের প্রায় 34% মানুষ দারিদ্র্য সীমার ঝুঁকিতে থাকলেও চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 41%। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, ফলে ক্রয় ক্ষমতা কমেছে অনেকের। রাজধানীর সিরাপ মিলনায়তনে নতুন সরকারের জন্য আর্থসামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনায় র্যাপিড চেয়ারম্যান পরবর্তী সরকারকে এলডিসি গ্র্যাজুয়েশন সহ রাজস্ব আহরণে গতি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হবে এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে বাংলাদেশ কি অবস্থান নেবে। যদি মূল্যস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণ করে একটা জায়গায় নামিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে স্ট্যাবিলাইজেশন, ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলাইজেশন, এটা হবে না। বিনিয়োগ বাড়াতে সঠিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক তথ্য উপাত্ত উপস্থাপনের দিকেও জোর দেন বক্তারা। আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্ট ড্রপ করেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে না। আজকে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টর এনাফ আমাদেরকে কিন্তু ফুড সাপোর্ট দিয়ে আসছে, ও কিন্তু আর গ্রো করতে পারবে না ওকে যদি আমি অটোমেশনে না নেই। বৈষম্য কমাতে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন কেউ কেউ। বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা প্রাণ দিল, মাঠে নামলো, সেই বৈষম্য তো বাড়ছে। এইটাই তো এই সরকার, বৈষম্য সব ক্ষেত্রে বাড়ছে। আর্থিক খাতের এমন দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। আমাদের উচিত হচ্ছে বেশিরভাগ ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স থেকে নিয়ে আসা, ইনকাম ট্যাক্স থেকে। এরপরে হলো ভিএটি। ভিএটিরও যে ধরনের আইন কানুন বিধিবিধান গ্রোথ আমাদের যেভাবে হওয়ার কথা ছিল, এই জায়গায় একটা ব্যাপক কম্প্রোমাইজ হয়েছে। কঠিনের কারণে আমরা এটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছি না। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দেশশত্রুমুক্ত হলেও স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার হোক বিভাজন ভুলে মানুষের পাশে দাঁড়ানোর। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে, কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না। মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে অতীতের মতো দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয় রয়েছে বলে জানান তারেক রহমান। বলেন, সময়ের সাথে সাথে তাদের রূপ পাল্টালেও চরিত্র এখনও বদলায়নি। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনও ঠিক একইভাবে তারা সক্রিয়। সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র ভিন্ন, একদমই পাল্টায়নি তাদের চরিত্র। তিনি অভিযোগ করেন, পতিত পালাতক একটি চক্র তাদের নিজেদের দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে। এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত চক্র আবার চক্রান্তে লিপ্ত রয়েছে। শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে
বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা, করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উসমান হাদির উপর হামলা করা হয়েছে। জনগণের শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। সবাই সতর্ক অবস্থায় থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। লোডশেডিং থেকে মুক্তির জন্য গড়ে তোলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন এখন মরার উপর খাড়ার ঘা। দফায় দফায় সময় বাড়িয়েও উৎপাদন যেতে না পারা প্রকল্পটিতে নতুন করে খরচ বাড়ছে আরও 26,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটির দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ব্যয় বাড়ানোটা হবে অপরাধকে বৈধতা দেয়া। এছাড়া এই কালক্ষেপণে ঋণের চাপ বাড়ছে বলেও মনে করেন তারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে 2017 সালে পাবনায় শুরু হয় এর নির্মাণ কাজ। কিন্তু 2400 মেগাওয়াট ক্ষমতার 2 ইউনিটের এই কেন্দ্রের উৎপাদন 2023 সালের মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যায়নি একটিও। এছাড়াও ব্যয়বহুলে প্রকল্পের নির্মাণ কাজের চূড়ান্ত সময়সীমা এখনও অনিশ্চিত। এদিকে দফায় দফায় সময় বাড়ানো রূপপুর প্রকল্পের প্রকলিত ব্যয় বাড়ছে আরও অন্তত 26,000 কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়েছে জানিয়ে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়কে অবগত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ক্যামেরার সামনে কথা না বললেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, ডলার বিনিময়ের মূল্য বৃদ্ধির কারণেই বেড়েছে খরচ। 2016 সালে ডলার বিনিময় হার ছিল 80 টাকা, কিন্তু বর্তমানে ডলারের বিনিময় হার 122 টাকা। ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ বৃদ্ধি পেয়েছে। তবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রূপপুর প্রকল্পে শুরুতেই বাড়তি ব্যয় যুক্ত করা হয়েছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়ে গেছে, সেসব অভিযোগ নিষ্পত্তি করা সরকারের জন্য ফরজ ছিল এবং এখনও ফরজ আছে। সেগুলো না করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নেওয়া, আমি মনে করি ওই সমস্ত অভিযোগকে সুরক্ষা দেওয়ার শামিল। সময় মতো নির্মাণ কাজ শেষ না হয় প্রকল্প খরচ বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদ। প্রকল্প যখন প্রথমভাবে প্রাক্কলিত হয়, তারপরে দেখা যায় যে যেহেতু কালক্ষেপণ হয়, এটার ফলে যেটা হয় যে প্রাথমিকভাবে প্রাক্কলিত যে মূল্যটা ধরা হয়, যে ব্যয়টা ধরা হয়, সেটা থেকে কিন্তু পরবর্তীতে এটা আরও বেড়ে যায়। তো এটা একটা তো আমাদের বাজেটের উপর একটা চাপ পড়ে। অন্যদিকে আর্থিক ঝুঁকি কমাতে মেগা প্রকল্পগুলোতে হেজিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা যদি হেজিং করতাম, যখন 86 টাকা ছিল, যে আগামী 5 বছরে আমি $5 বিলিয়ন খুব বেশি হলে 88 টাকায় নিব, তাহলে আজকে কিন্তু আমাকে 120 টাকা করে চিন্তা করতে হইতো না। 40% ডেপ্রিসিয়েশন টাকার, সেটার যে ইম্প্যাক্ট অন ডেট রিপেমেন্ট, সেই ইম্প্যাক্টটা নিতে হতো না। 1,13,092 কোটি টাকা ব্যয়ে 2016 সালে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে পতিত আওয়ামী লীগ সরকার। তবে আলোচিত বালিশ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের অভিযোগে শুরু থেকেই আলোচনায় ছিল পারমাণবিক প্রকল্পটি। সর্দার রাজীব, RTV, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে
2.25 লাখের বেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। দেশভিত্তিক নিবন্ধনে প্রথমে রয়েছে সৌদি আরব, যেখানে নিবন্ধন করেছেন 50,000-এর বেশি। তারপরে যুক্তরাষ্ট্র, এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য থেকেও 10,000-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন। ইসি আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। বিশ্বের যে কোনো জায়গা থেকেই অ্যাপটি ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবেন। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটিতে 14 ডিসেম্বর উদ্বোধন হয়েছে দুদিন ব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো 2025। সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটিতে এই মেলার উদ্বোধন হয়। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে নেতৃত্ব এবং সাফল্য কিভাবে তৈরি করা যায় এই স্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো অ্যান্ড ট্রেনিং সেশন সহ বিভিন্ন সেশন থাকছে এবারের মেলায়। এ সময় বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েলের সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষা হোক সবার জন্য, স্বপ্ন হোক সমান, এ প্রত্যয়কে ধারণ করে 53 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল সংস্করণের পাঠ্য বই বিতরণ করেছে বসুন্ধরা খাতা কর্তৃপক্ষ। রাজধানী বসুন্ধরা আবাসিকে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টার্সে ভিউ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেইল বুক ডোনেশন প্রোগ্রাম 2025 অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোফান। এছাড়া অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন, ভিউ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মোজাম্মেল হোসেন খান উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।